আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। টেন্সের ১২টা বাজাবো কোর্সের আজকে হচ্ছে ৪ নাম্বার ক্লাস। এর আগে আমরা ৩টা ক্লাস শেষ করেছি। তো ৩টা ক্লাসে আমরা একেবারে বেসিক থেকে টেন্স নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং সেখানে ধারাবাহিকভাবে আমরা টেন্সের বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা শিখব ফিউচার সিম্পল ইনডিফিনাইট টেন্স। এটাকে অনেকেই ফিউচার ইনডিফিনাইট টেন্সও বলে। আমরা যে কোনোটা বলতে পারি, অর্থাৎ ফিউচার সিম্পল ইনডিফিনাইট টেন্সও বলতে পারি, আবার ফিউচার ইনডিফিনাইট টেন্সও বলতে পারি। ঠিক আছে? তো চলুন এখন জেনে নেওয়া যাক আসলে ফিউচার সিম্পল ইনডিফিনাইট টেন্স মানে কি বা এর সংজ্ঞাটা কি। আমরা যদিও সংজ্ঞাটা বেশি ভালোভাবে শিখব না, আমরা এখানে প্র্যাকটিক্যাল ক্লাসের উপরে গুরুত্বটা বেশি দিব। ঠিক আছে? অর্থাৎ আমরা এই টেন্সের সেন্সটা ধরার চেষ্টা করব। তো চলুন তাহলে আমরা প্রথমে জেনে নিই আসলে ফিউচার সিম্পল ইনডিফিনাইট টেন্সটা কি। ফিউচার সিম্পল ইনডিফিনাইট টেন্স মানে দেখেন সাধারণভাবে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ হবে এরকমটা বোঝাবে এবং কখন হবে এই সময়টা আমাদের নির্দিষ্ট থাকবে না। ঠিক আছে? অর্থাৎ ভবিষ্যতে যে কোনো একটা সময় আমাদের কোনো একটা কাজ হবে এইরকমটা বোঝালে আমরা সেটাকে ধরে নিব ফিউচার সিম্পল ইনডিফিনাইট টেন্স। এখন আপনারা আসলে চিনবেন কিভাবে? আমাদের কিন্তু চিনতে হবে, কারণ চিনতে না পারলে আমরা কিন্তু এই টেন্সটা ভালোভাবে কভার করতে পারবো না বা ভালোভাবে শিখতে পারবো না। তো শেখার জন্য আমাদের ৩টা পয়েন্ট এখানে মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। দেখেন, প্রথম যে পয়েন্টটা আছে অনির্দিষ্ট সময় বোঝাবে, ভবিষ্যতের একটা অনির্দিষ্ট সময় বোঝাবে। ঠিক আছে? এবং অনির্দিষ্ট একটা সময়ে সেই কাজটা সংঘটিত হবে। দ্বিতীয় যে পয়েন্টটা দেখেন, বাংলা বাক্যের শেষে বো বে এরকম থাকবে। ঠিক আছে? বাংলা বাক্যের শেষে বো বে এরকমটা থাকবে। এখন আমরা বাংলা বাক্য দেখে যখন চিনবো তখন আমাদের এই ২টা পয়েন্ট দেখলেই হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু যদি ইংলিশ বাক্য দেখে আমরা চিনতে চাই, অনেক সময় আমরা রিডিং পড়ি, সেই সময় কিন্তু আমরা আসলে কোন টেন্স ধরতে পারি না। তো আমরা যদি কোনো ইংলিশ আর্টিকেল পড়ি, সেখানে যদি আমরা দেখি যে কোনো সেন্টেন্সে উইল বসেছে এবং তারপরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্ব অন থাকে, তাহলে সেটাকে আমরা ধরে নিব ফিউচার সিম্পল ইনডিফিনিট টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন অনেকেই কোশ্চেন করতে পারেন আসলে ভার্বের ১ নম্বর ফর্মটা কি? এর আগের ক্লাসগুলোতে আমি বলেছি, তারপরেও এখানে আমি একটু দেখিয়ে দিই। দেখেন, এই পেলে, পেলেটা হচ্ছে ভার্বের ১ নম্বর রূপ। এর ২ নম্বর রূপ হচ্ছে প্লেইড এবং একইভাবে ৩ নম্বর রূপটাও প্লেইড, অর্থাৎ ২ নম্বর রূপ এবং ৩ নম্বর রূপ সেম। আর ১ নম্বর রূপটা হচ্ছে পেলে। ঠিক আছে? তো তাহলে আমরা এখান থেকে জেনে নিলাম ভার্বের ১ নম্বর রূপ কি, ২ নম্বর রূপ কি এবং ৩ নম্বর রূপ কি। এখন সব ভার্বের ক্ষেত্রে কিন্তু ভার্বের ২ নম্বর রূপ এবং ৩ নম্বর রূপটা সমান থাকবে না, অর্থাৎ সেম থাকবে না। ঠিক আছে? তো আমরা এই বিষয়টা ভালোভাবে জানার জন্য আমাদের কি করতে হবে? ভার্বের যে লিস্টটা আছে, অর্থাৎ ভার্ব সম্পর্কে আমাদের ক্লিয়ারভাবে জানতে হবে এবং ভার্বের লিস্টগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে। তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। এখন আসুন বাংলা থেকে ইংলিশে কিভাবে করবেন। আপনি একটা সেন্টেন্স দেখে বুঝতে পারলেন যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, কিন্তু ওইটাকে আপনি ইংলিশ কিভাবে করবেন? এখন এইটার জন্য আমাদের একটা স্ট্রাকচার মনে রাখতে হবে, অর্থাৎ একটা গঠন আমাদের মনে রাখতে হবে। আমরা যদি গঠনটা মনে রাখতে পারি, যে কোনো ফিউচার ইনডিফিনিট টেন্সকে আমরা ইংলিশে কনভার্ট করতে পারবো। তো স্ট্রাকচারটা কি দেখেন, প্রথমে হচ্ছে আমাদের একটা সাবজেক্ট লাগবে, তারপরে উইলকে ব্যবহার করতে হবে। আমরা চাইলে এখানে শেয়ালকেও ব্যবহার করতে পারি, কিন্তু শেয়াল তো আমাদের দেশে তেমন একটা ব্যবহার করে না, এই জন্য আমরা শেয়ালকে এখানে ব্যবহার করতেছি না বা এই স্ট্রাকচারে দেখাচ্ছি না। ঠিক আছে? এখানে মনে রাখবেন উইল এবং শেয়ালের কাজ একই, আপনি যে কোনোটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আমাদের যেটা করতে হবে দেখেন, ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বের ১ নম্বর রূপকে বসাতে হবে। তারপরে আমাদের একটা এক্সটেনশন বা অবজেক্টিভ বসাতে হবে। এক্সটেনশন কেন বলতেছি? কারণ এই অবজেক্টের জায়গায় সবসময় আসলে অবজেক্ট বসে না। এখানে বিভিন্ন ধরনের ফ্রেজ বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে, অ্যাডভার্বাল বসতে পারে। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা এখানে যদি সাবজেক্ট লিখি তাহলে আমাদের ভুল হবে। এই জন্য আমি এখানে এক্সটেনশন আকারে এটাকে দেখাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের ১০টা এক্সাম্পলের মাধ্যমে এই টেন্সটাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব এবং ১০টা এক্সাম্পল আপনাদেরকে বাড়ির কাজ দিয়ে দিব, সেইগুলো আপনারা সলভ করবেন। তো চলুন আমরা এক্সাম্পলগুলো দেখি। তো তার আগে বলে রাখি, যারা এখনও ডিজিটাল স্কুলের ফেসবুক পেজটাকে ফলো করেনি অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমরা এখন আমাদের এক্সাম্পলে চলে যাই এবং আমরা এটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করি। তো
প্রথমে আমরা জেনেছি দেখেন আমাদের এই 3টা পয়েন্টকে মাথায় রাখতে হবে আমরা যদি এই ফিউচার সিম্পল ইনডিফিনিট টেন্সটা শিখতে চাই। ঠিক আছে? তো আমরা এক্সাম্পলের মাধ্যমে এই 3টা পয়েন্টকে একটু মেলানোর চেষ্টা করব, তাহলে আরো ভালোভাবে ক্লিয়ার হব। তো প্রথম সেন্টেন্সটা দেখেন, আমি আগামীকাল স্কুলে যাব। দেখেন, আমি আগামীকাল স্কুলে যাব। ঠিক আছে? এটা ভবিষ্যতের একটা কথা। কিভাবে বুঝতেছি? দেখেন এখানে বো আছে। আমরা এখান থেকে জেনেছিলাম বাংলা বাক্য শেষে বো অথবা বে থাকবে। ঠিক আছে? তাহলে একটা পয়েন্টের সাথে আমাদের মিলে যাচ্ছে। এখন আরও একটা বিষয় দেখেন, আমি আগামীকাল স্কুলে যাব, কিন্তু কখন যাব সেটা কিন্তু বলা নেই, অর্থাৎ টাইমটা এখানে নির্দিষ্ট করা নেই। ঠিক আছে? এখন কিছু কিছু সেন্টেন্সের ক্ষেত্রে টাইমটা নির্দিষ্ট করাও থাকতে পারে, কিন্তু আমাদের শুধুমাত্র এই 3টা শর্তের উপরে বসে থাকলে হবে না। যে কোনো একটা শর্ত মিললে আমরা বুঝে নিব সেটা ফিউচার সিম্পল ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? তো এখন আমরা যদি এই সেন্টেন্সটা ইংলিশে করতে চাই তাহলে আমরা কিভাবে করব? আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি আমরা যদি কোনো সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করতে চাই তাহলে প্রথম আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে সাবজেক্ট, কারণ স্ট্রাকচারে আমাদের সাবজেক্টটা চাইছে। ঠিক আছে? কারণ ইংলিশের ফরম্যাটটা দেখেন, সাবজেক্ট, উইল, তারপরে হচ্ছে ভার্ব অন, তারপরে এক্সটেনশন। এই ফরম্যাট মেনে আমাদের সেন্টেন্সগুলো মেক করতে হবে। তো আমরা সাবজেক্ট কিভাবে চিনব? দেখেন, আগের ক্লাসগুলোতে আমি বলেছি যার সম্পর্কে কোনো কিছু বলা হবে সেই হচ্ছে সাবজেক্ট, অথবা যে কাজটা করবে সেই হচ্ছে সাবজেক্ট। এখানে দেখেন, এই যে আমি আগামীকাল স্কুলে যাব, কে কাজটা করতেছে? আমি। তাহলে এই আমি সম্পর্কে বলা হচ্ছে, কারণ আমি এই কাজটা করব, স্কুলে যাওয়ার কাজটা আমি করব। ঠিক আছে? তো তাহলে আমি হচ্ছে এখানে সাবজেক্ট। একইভাবে দেখেন, যার সম্পর্কে বলা হবে সেই সাবজেক্ট হবে। আমার সম্পর্কে বলবেন, আমি সাবজেক্ট। আপনার সম্পর্কে বলা হলে আপনি সাবজেক্ট। আশা করি বিষয়টা মাথায় রাখবেন। তো এখন দেখেন তাহলে এই আমি এর ইংলিশ কি? আই। আমরা সাবজেক্টকে বসালাম, স্ট্রাকচারে খেয়াল করেন সাবজেক্টকে বসালাম, এরপরে আমাদের কি করতে হবে? স্ট্রাকচারের উইলকে বসাতে হবে, কারণ স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে যেতে হবে। সাবজেক্টের পরে উইল, আমরা উইলকে বসালাম। এরপরে আমাদের কি করতে হবে? ভার্বকে আনতে হবে, অর্থাৎ ভার্বের 1 নম্বর রূপকে আনতে হবে। তো এই বাংলা বাক্যে আসলে ভার্বকে দেখেন, এখানে ভার্ব হচ্ছে যাওয়া, অর্থাৎ স্কুলে যাওয়া, তাই না? তো যাওয়ার ইংলিশ কি? গো। আমরা সকলেই জানি যাওয়ার ইংলিশ গো। তো তাহলে আমরা এখানে ভার্বের বেস ফর্মকে বসালাম গো। তো আমরা ভার্বের 1 নম্বর রূপের কাজটা করে ফেললাম। এখন আমাদের কি করতে হবে? আমাদের অবজেক্টের বা এক্সটেনশনের কাজ করতে হবে। তো দেখেন এই বাক্যে অবজেক্ট বা এক্সটেনশন কে? আগামীকাল স্কুলে, এতটুকুই হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন। দেখেন প্রথমে আমাদের সাবজেক্ট ছিল এবং লাস্টে আমাদের ক্রিয়া বা ভার্ব ছিল। ঠিক আছে? অর্থাৎ যাওয়াটা আমাদের ভার্ব ছিল, আর আমাদের ভিতরে দেখেন এটার অবজেক্ট বা এক্সটেনশন। ঠিক আছে? তো বাংলা বাক্য এবং ইংলিশ বাক্য কিন্তু মেলে না। ঠিক আছে? কিন্তু আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী মিলিয়ে নিতে হয়, কারণ ইংলিশের নিজস্ব একটা নিয়ম আছে এবং বাংলার নিজস্ব একটা নিয়ম আছে। তো এদের থেকে এদের আসলে মিলায়ে নিতে হবে এবং কনভার্ট করে নিতে হবে আমাদের। ঠিক আছে? তো তাহলে এখানে আগামীকাল স্কুলে এতটুকু ইংলিশ কি হবে? দেখেন, গো টু স্কুল। এই যে টু স্কুল, তারপরে হচ্ছে দেখেন আগামীকাল, টুমরো। এরপরে আমাদের টাইমকে আনতে হয়েছে, অর্থাৎ প্রথমে আমরা কি করব? সাবজেক্টের কাজ করব, তারপরে উইলকে নিয়ে আসবো, তারপরে হচ্ছে আমরা ভার্বকে বসাবো, তারপরে আমাদের বাকি যে অংশটুকু থাকবে এইটুকুকে আমরা যেভাবে মিলাইতে পারি সেইভাবে আমরা মিলাবো, অর্থাৎ যেভাবে হচ্ছে আমাদের দেখতে ভালো দেখাবে, শুনতে ভালো শোনাবে, তারপরে হচ্ছে পড়তে ভালো লাগবে, সেরকমভাবে আমরা সাজাবো। ঠিক আছে? এখানে উল্টোপাল্টা হলেও কিন্তু কোনো সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে আমাদের কি হইতো? সেন্টেন্সটা ভালো দেখাইতো না এবং শুনতেও ভালো লাগতো না এবং পড়তেও আমাদের হেজিটেশন ফিল হতো। ঠিক আছে? এই জন্য আমরা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করব। তো আশা করি বুঝতে পেরেছেন, এই যে টু থেকে টুমরো পর্যন্ত এতটুকু হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন। তো আশা করি প্রথম সেন্টেন্সটা বুঝতে পেরেছেন যে কিভাবে গঠিত হয়েছে। এখন আমরা চলে যাব পরবর্তী সেন্টেন্সে। দেখেন, সে আজ রাতে খাবার রান্না করবে। সে আজ রাতে খাবার রান্না করবে। এইখানে দেখেন এই সেন্টেন্সটা কিন্তু আমাদের ভবিষ্যতের একটা কথা। কোনোভাবে কিন্তু এই যে সেন্টেন্সটা, এটা প্রেজেন্টের কথা বলতেছে না এবং অতীতের কথা বলতেছে না, এটা ভবিষ্যতের কথা বলতেছে। কিভাবে বুঝতেছি? দেখেন এর শেষে একটা বে আছে, আমরা এই শব্দটার সাথে মিলাই দেখেন বে থাকবে, ঠিক না? তো তাহলে এটা হচ্ছে আমাদের একটা ভবিষ্যতের কথা। এখন এইটাকে যদি আমরা ইংলিশ করতে চাই তাহলে কিভাবে করব? প্রথমে সাবজেক্ট, দেখেন এখানে সাবজেক্টকে সে, সে রান্না করবে, তাই না?
কারণ সে কাজটা করতেছে, তাহলে সে হচ্ছে এখানে সাবজেক্ট। তো সে এর ইংলিশ কি দেখেন, হি অথবা সি। মহিলার ক্ষেত্রে হবে সি, আর পুরুষের ক্ষেত্রে হবে হি। যেহেতু রান্নার কাজ মহিলারা করে, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট ধরে নেব সি। ঠিক আছে, এরপরে আমাদের কি করতে হবে, উইলকে আনতে হবে। আমরা উইলকে বসালাম। এরপরে ভার্বন। ভার্বন কে আছে এখানে দেখেন, রান্না করা। তো রান্না করার ইংলিশ কি দেখেন, কুক। কুক মানে রান্না করা। আমরা ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বনকে এখানে বসালাম। দেখেন কখন রান্না করবে এবং কি রান্না করবে, রাতের খাবার রান্না করবে, তাই না? তো রাতের খাবারের ইংলিশ কি দেখেন, ডিনার। কখন রান্না করবে দেখেন, আজকে রাতে। তাহলে আজকে রাতের ইংলিশ কি, টুনাইট। টুনাইট মানে আজকের রাত। তো তাহলে এখানে এই ডিনার টুনাইট এতটুকু হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন। একটা বিষয় এখানে একটু মিলান, কারণ এই বিষয়টা মিলানো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা জানলে আমরা ইংলিশ বাক্য দেখেও চিনতে পারবো। সেই বিষয়টা কি দেখেন, এই যে ভার্বের 1 নম্বর রূপ কুক, আমরা যদি ইংলিশ বাক্য দেখে চিনতে চাই, তাহলে এই উইলের পরে আমাদের কুক থাকবে, অর্থাৎ ভার্বের বেস ফর্মটা থাকবে। আমরা এখান থেকে এই বিষয়টা দেখেছিলাম, তাই না? তো ইংলিশ বাক্যে যদি উইল কুক অর্থাৎ উইলের পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে, তাহলে সেটা আমাদের কি হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। আশা করি বুঝতে পেরেছেন। প্রত্যেকটা সেন্টেন্সে এই বিষয়টা আপনারা মেলানোর চেষ্টা করবেন। এখন আমরা চলে যাব পরবর্তী সেন্টেন্সে। দেখেন পরবর্তী সেন্টেন্সটা কি আছে, তারা পরের সপ্তাহে মিউজিয়াম পরিদর্শন করবে। দেখেন এই যে বে শব্দটা এখানে আছে, সুতরাং এটা ভবিষ্যতের একটা কথা। এখন এই যে মিউজিয়াম পরিদর্শন করবে, এটা কে করবে দেখেন, তারা। তাহলে তারা হচ্ছে সাবজেক্ট। তাহলে তারা ইংলিশ কি দে, আমরা বসালাম। স্ট্রাকচারের অনুযায়ী আমাদের তারপরে উইলকে আনতে হবে, আমরা উইলকে আনলাম। তারপরে ভার্বের 1 নম্বর রূপ। দেখেন এখানে ভার্ব কি সেটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখেন তারা পরের সপ্তাহে মিউজিয়াম পরিদর্শন করবে, অর্থাৎ পরিদর্শন করা হচ্ছে এখানে ভার্ব। এটাকে বাংলায় আমরা ক্রিয়া বলি, ঠিক আছে, বা কাজ বলতে পারি। এই পরিদর্শন করাকে আমরা ইংলিশে কি বলবো, ভিজিট। তাহলে এটা হচ্ছে আমাদের ভার্ব এবং এটা ভার্বের 1 নম্বর ফর্ম। তো আমরা ভিজিটকে বসালাম। এরপরে আমাদের অবজেক্ট বা এক্সটেনশনের কাজ। তো অবজেক্ট বা এক্সটেনশন আমাদের কি দেখেন, আমাদের এখানে তারা এইটা হচ্ছে সাবজেক্ট এবং পরিদর্শন করা এটা হচ্ছে ভার্ব, আর বাকিটা হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন। তো দেখেন পরের সপ্তাহে মিউজিয়ামে। তো যেহেতু মিউজিয়ামে পরিদর্শন করবে, মিউজিয়ামকে আমরা আগে নিব, ঠিক আছে। তাহলে আমরা মিউজিয়ামের ইংলিশ জানি দ্য মিউজিয়াম, যেহেতু নির্দিষ্ট করে বলা হচ্ছে। দে উইল ভিজিট দ্য মিউজিয়াম, তারা মিউজিয়ামে পরিদর্শন করবে। কখন পরিদর্শন করবে, পরের সপ্তাহে, অর্থাৎ নেক্সট উইক তারা হচ্ছে পরিদর্শন করবে। তো এইখান থেকে দেখেন এই দ্য মিউজিয়াম নেক্সট উইক এতটুকু হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে চলে যাব আমরা পরবর্তী সেন্টেন্সে। দেখেন সে সন্ধ্যায় ফুটবল খেলবে। সে সন্ধ্যায় ফুটবল খেলবে, দেখেন ভবিষ্যতের একটা কথা এবং এটা সিম্পলভাবে বলা হচ্ছে, তাই না? সে সন্ধ্যায় ফুটবল খেলবে এবং এই বাংলা বাক্যের শেষে বে আছে, তার মানে এটা ফিউচার ইনডেফিনাইট টেন্স। তো এই বাক্যে দেখেন আমাদের সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে সে কাজটা করতেছে। তো সে ইংলিশ কি, হি অথবা সি। যেহেতু ফুটবল বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা বা পুরুষেরা খেলে, সেই ক্ষেত্রে আমরা হিকে সাবজেক্ট হিসাবে নিলাম। এরপরে আমাদের উইলকে আনতে হবে, আমরা উইলকে আনলাম। এই উইলের পরিবর্তে আমরা কিন্তু এখানে শ্যালকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। এরপরে আমাদের কি করতে হবে, ভার্বের 1 নম্বর রূপকে আনতে হবে। তো ভার্বের 1 নম্বর রূপ কি দেখেন, এখানে ভার্ব হচ্ছে খেলা। তো খেলার ইংলিশ আমরা জানি পেলে। তো পেলে হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ, আমরা বসিয়েছি। এরপরে আমরা অবজেক্টের কাজ করব। দেখেন সন্ধ্যায় ফুটবল। তো আগে আমরা ফুটবলকে বসাবো। তো দেখেন দে উইল পেলে ফুটবল, এতটুকু আমরা করে ফেললাম। কখন, সন্ধ্যায়, ইন দ্য ইভিনিং। তো তাহলে এই যে ফুটবল ইন দ্য ইভিনিং এতটুকু হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে চলে যাব আমরা পরবর্তী সেন্টেন্সে। দেখেন আমরা শুক্রবার একটি সিনেমা দেখব। শুক্রবারে একটা কি করব, সিনেমা দেখব। এখানে বউ আছে, সুতরাং এটা হচ্ছে আমাদের ভবিষ্যতের কথা এবং এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের ফিউচার সিম্পল ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। তো এটার ইংলিশ আমরা কিভাবে করব দেখেন, এখানে সাবজেক্ট হচ্ছে আমরা। আমরা সিনেমা দেখার কাজটা করব, ঠিক আছে। তাহলে আমরা ইংলিশ কি, আমরা উইকে বসালাম। এরপরে আমাদের উইলকে আনতে হবে, আনলাম। এরপরে আমাদের ভার্ব খুঁজে বের করতে হবে। দেখেন এই সেন্টেন্সে ভার্ব কি, দেখা। তো দেখার ইংলিশ কি, ওয়াচ, ঠিক আছে। তাহলে উই উইল ওয়াচ, আমরা দেখব, কি দেখব, একটি মুভি দেখব। দেখেন আ সিনেমা বা আ মুভি, ঠিক আছে, আ মুভি, আমরা একটি মুভি দেখব। কখন দেখব দেখেন শুক্রবারে, তাই না? তাহলে এটার ইংলিশ হবে অন ফ্রাইডে। অন ফ্রাইডে
আ মুভি অন ফ্রাইডে এতটুকু হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন। আপনারা শুধুমাত্র একটু মেলানোর চেষ্টা করবেন যে এই সেন্টেন্সগুলো আমাদের স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে কিনা, ঠিক আছে? এরপরে যাব আমরা পরবর্তী সেন্টেন্সে। দেখেন তুমি আগামী মাসে বইটি পড়বে। এই যে বে আছে তাই না, এটা হচ্ছে আমাদের ফিউচার সিম্পল ইনডেফিনাইট টেন্স। তো এটাকে যদি আমরা ইংলিশ করতে চাই কিভাবে করব, দেখেন আমাদের সাবজেক্ট খুঁজে বের করতে হবে। সাবজেক্টকে তুমি, তুমি এই বই পড়ার কাজটা করবে, ঠিক আছে? তাহলে তুমি এর ইংলিশ কি ইউ। এরপরে আমাদের উইলকে আনতে হবে, আনলাম। এরপর আমাদের ভার্ব খুঁজে বের করতে হবে, ভার্বকে এখানে দেখেন বই পড়া তাই না, তো পড়ার ইংলিশকে রিড, তো আমরা রিডকে বসালাম, এটা হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ। এরপরে দেখেন আমাদের অবজেক্ট বা এক্সটেনশনের কাজ করতে হবে। তো অবজেক্ট বা এক্সটেনশন এখানে কি দেখেন আগামী মাসে বইটি, তো আমরা প্রথমে বইটির ইংলিশ নেব, বইটির ইংলিশ কি দ্য বুক। দ্য বুক কখন পড়বে, দেখেন আগামী মাসে, নেক্সট মান্থ, নেক্সট মান্থ। এখানে দ্য বুক নেক্সট মান্থ এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে চলে যাব আমরা পরবর্তী সেন্টেন্সে। দেখেন ট্রেন সকাল 10টায় পৌঁছাবে। ট্রেন সকাল 10টায় পৌঁছাবে, আমরা এটাকে বলতে পারি ট্রেনটি সকাল 10টায় পৌঁছাবে, ঠিক আছে, এইভাবে বলতে পারি। তো সেন্টেন্সটা দেখেই বুঝতে পারতেছেন এটা হচ্ছে ফিউচার সিম্পল ইনডিফিনিট টেন্স। এখানে সাবজেক্টকে, সাবজেক্ট দেখেন ট্রেন, ঠিক আছে, কারণ এই ট্রেনটাই হচ্ছে পৌঁছানোর কাজটা করবে, ঠিক আছে। তো ট্রেনের ইংলিশ কি আমরা জানি, ট্রেনের ইংলিশ হচ্ছে ট্রেনই। তো যেহেতু একটা ট্রেনকে আমরা নির্দিষ্ট করে বলতেছি সেক্ষেত্রে আমরা দ্য ট্রেন বলবো, দ্য ট্রেন, এটা হচ্ছে সাবজেক্ট। এরপরে আমাদের উইলকে আনতে হবে, আমরা উইলকে আনলাম। এরপরে আমাদের কি করতে হবে, ভার্বের 1 নম্বর রূপকে বসাতে হবে। এখানে ভার্ব কি সেটা খুঁজে বের করতে হবে। দেখেন পৌঁছানো, ঠিক আছে, পৌঁছানো এর ইংলিশ কি অ্যারাইভ, আমরা অ্যারাইভকে বসালাম। এরপরে আমরা কি করব, আমাদের বাকি অংশটা বসাবো, অর্থাৎ এক্সটেনশনের অংশটা বসাবো। দেখেন সকাল 10টায়, তো সকাল 10টার ইংলিশ কি হবে অ্যাট 10 AM। তাহলে এই যে এম দ্বারা এখানে কিন্তু সকাল বোঝাচ্ছে, ঠিক আছে। তো এই যে অ্যাট 10 AM এতটুকুই হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন। আশা করি বুঝতে পেরেছেন সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। চলে যাও পরবর্তী সেন্টেন্সে। দেখেন সে সন্ধ্যা 6টার মধ্যে তার হোমওয়ার্ক শেষ করবে। সে সন্ধ্যা 6টার মধ্যে কি করবে, তার হোমওয়ার্ক শেষ করবে। তো এটা তাহলে কোন টেন্সের সেন্টেন্স, দেখেন এটা কিন্তু ফিউচার ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স। কিভাবে বুঝলাম, বে আছে তাই না। এখন এই সেন্টেন্সটা আমরা ইংলিশে করতে চাইলে কিভাবে করব, প্রথমে সাবজেক্ট খুঁজবো, সাবজেক্টকে সে কাজটা করবে, সে ইংলিশ কি হি অথবা সি। আমরা ধরে নিলাম এখানে এই কাজটা মহিলা করবে, অর্থাৎ হোমওয়ার্কটা শেষ করবে একজন মেয়ে, তাহলে তার ইংলিশ আমরা কি নিব, সি। তো সাবজেক্টটা সি, এরপরে উইলকে আনতে হবে, আমরা আনলাম। এরপরে কি করব, আমরা ভার্বকে খুঁজে বের করব। দেখেন এখানে ভার্ব কি হোমওয়ার্ক শেষ করা, তো শেষ করা ইংলিশ কি ফিনিশ, ঠিক আছে, অথবা আমরা কমপ্লিটও লিখতে পারি, ঠিক আছে। তো এখানে ফিনিশ লিখলাম। তো এটা হচ্ছে আমাদের ভার্বের 1 নম্বর রূপ। এরপরে আমরা কি করব, অবজেক্ট বা এক্সটেনশনের কাজ করব। এখানে অবজেক্ট বা এক্সটেনশন কি দেখেন সন্ধ্যা 6টার মধ্যে তার হোমওয়ার্ক। তো প্রথমে আমরা এই তার হোমওয়ার্ক এতটুকু বসাবো। দেখেন হার হোমওয়ার্ক, এখানে হার হলো কেন, কারণ এই যে সাবজেক্টটা এটা হচ্ছে আমাদের মহিলা, ঠিক আছে, তো মহিলার ক্ষেত্রে আমাদের এখানে হার বসাতে হবে, ঠিক আছে। তো তাহলে শি উইল ফিনিশ হার হোমওয়ার্ক কখন, দেখেন 6টার মধ্যে, বাই 6 PM। তো তাহলে এখানে হার হোমওয়ার্ক বাই 6 PM এতটুকু হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন। আশা করি বুঝতে পেরেছেন সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। এরপরে আমরা চলে যাব নেক্সট এক্সাম্পলে। দেখেন তারা আগামী বছর ঢাকায় ভ্রমণ করবে। সেন্টেন্সটা দেখেন তারা আগামী বছর ঢাকায় ভ্রমণ করবে। বুঝতে পারতেছেন এটা হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনাইট টেন্সের একটা সেন্টেন্স। সাবজেক্টকে দেখেন তারা, তারা ভ্রমণ করার কাজটা করবে। তো তারা ইংলিশ কি দেখেন দে, আমরা বসালাম। এরপরে আমাদের উইলকে আনতে হবে আমাদের স্ট্রাকচার অনুযায়ী, আমরা আনলাম। এরপরে আমরা কি করব, আমরা ভার্বকে খুঁজে বের করব। তো ভ্রমণ করা এখানে হচ্ছে ক্রিয়া বা ভার্ব, ঠিক আছে। তো ভ্রমণ করা ইংলিশ কি ট্রাভেল। তো আমরা ভার্বের 1 নম্বর রূপ এটা বসিয়ে ফেললাম। এরপরে আমরা কি করব, এক্সটেনশনের কাজ করব। তো দেখেন আগামী বছর ঢাকায় এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন হবে। তো এতটুকু ইংলিশ কি হবে, দেখেন টু ঢাকা, ঠিক আছে, ঢাকাতে কখন, আগামী বছর, নেক্সট ইয়ার। তো এই যে টু ঢাকা নেক্সট ইয়ার এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন। আশা করি বুঝতে পেরেছেন সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। এরপরে আমরা চলে যাব আমাদের লাস্ট সেন্টেন্সে। দেখেন সে আগামীকাল মিটিংয়ে যোগ দিবে। সেন্টেন্স দেখেই কিন্তু এখন বুঝতে পারবেন যে এটা ফিউচার সিম্পল ইনডিফিনিট টেন্স। তো দেখেন এখানে সাবজেক্ট কি হবে, সে, সে ইংলিশ কি
আমরা ধরে নিলাম হি, অথবা আমরা শিও ধরে নিতে পারতাম। ঠিক আছে, এরপরে আমাদের কি করতে হবে, আমাদের উইলকে আনতে হবে, আনলাম। এরপরে আমাদের ভার্বের কাজ করতে হবে, দেখেন যোগ দেওয়া, এখানে ভার্ব, বাংলাতে আমরা যেটাকে বলি ক্রিয়া বা কাজ। ঠিক আছে, তো যোগ দেওয়ার ইংলিশ কি, জয়েন, আমরা বসালাম। এরপরে আমরা কি করব, অবজেক্ট বা এক্সটেনশনের কাজ করব। তো আগামী কাল মিটিংয়ে, এতটুকু হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন। তো এর ইংলিশ কি হবে, দেখেন দ্য মিটিং টুমরো, দ্য মিটিং টুমরো, আগামীকাল মিটিংয়ে। তো দেখেন হি উইল জয়েন দ্য মিটিং টুমরো। ঠিক আছে, সে আগামীকাল মিটিংয়ে যোগ দিবে। এই যে দ্য মিটিং টুমরো, এতটুকু হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন। আশা করি বুঝতে পেরেছেন সেন্টেন্সগুলো কিভাবে গঠিত হয়েছে। এখানে আপনাদের প্রত্যেকটা সেন্টেন্স বুঝতে হবে এবং প্রত্যেকটা সেন্টেন্সে আপনাদের খেয়াল করতে হবে ইংলিশ বাক্যের ক্ষেত্রে সাবজেক্টের পরে আমাদের উইল হবে, তারপরে হচ্ছে আমাদের ভার্বের 1 নম্বর রূপটা বসবে, তারপরে হবে আমাদের বাকি যে অংশটা বাকি থাকবে সেটাকে আমাদের বসাতে হবে। তো আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন যে আসলে ফিউচার সিম্পল ইনডিফিনিট টেন্সটা কিভাবে গঠিত হয় এবং কিভাবে কাজ করে। ঠিক আছে, তো আপনারা যদি ক্লাসটা বুঝতে পারেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের ডিজিটাল স্কুলের পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে দেখেন আমি নিচে আরও 10টা সেন্টেন্স আপনাদের জন্য রেডি করে রেখেছি। এই 10টা সেন্টেন্স আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন। প্রথমে ক্লাসটা ভালো করে দেখবেন, ক্লাসটা ভালো করে দেখার পরে আপনারা এই 10টা সেন্টেন্স নিজে নিজে প্র্যাকটিস করবেন। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়েও নিতে পারেন, আবার আপনারা যদি মনে করেন যে আপনাদের পিডিএফটা প্রয়োজন কমেন্টে জানাবেন, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো আজকের ক্লাসটা হচ্ছে এতটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।